অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে আজকে মাঠ নামতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশের সামনে কতটা সুযোগ রয়েছে এবং এই ম্যাচ দিয়ে বা এই আসর দিয়ে বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত হতে পারছে বাংলাদেশ যুবদল, সে বিষয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত খেলা যোগে। বাংলাদেশের সামনে আরও একটা এশিয়া কাপ সেমিফাইনাল, পরপর 2 আসরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আজকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। কথা হচ্ছে যে এই ম্যাচে বাংলাদেশ কি ফেভারিট হয়ে নামবে নাকি পাকিস্তান এখানে কিছু অপরচুনিটি থাকবে? কারণ পাকিস্তানও গ্রুপ রানার্স আপ এসেছে, তারা শুধুমাত্র ভারতের কাছে ম্যাচ হেরেছে। সো এখন পর্যন্ত যে প্রোগ্রেস বাংলাদেশ দলের, সেখানে বাংলাদেশের চান্স আছে কতটা রয়েছে ফাইনাল ক্লিয়ার করার জন্য? না, বাংলাদেশ আসলে পরিষ্কার ফেভারিট, এবং সেটা শুধু এই ম্যাচে না, এই টুর্নামেন্টেরই ফেভারিট টিম তারা, আমি বলবো। হ্যাঁ, অবভিয়াসলি ইন্ডিয়া একটা ভালো টিম, তারা অনেক অদ্ভুত কিছু রান করছে, তাদের একজন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাট টুর্নামেন্টের আপনি শুধু যদি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পরিসংখ্যানে থাকেন, তাহলে বাংলাদেশ ইজ ফেভারিট। কারণ লাস্ট 2 আসরে চ্যাম্পিয়ন আমরা, এবং এই 2টো আসরে আমরা ইন্ডিয়াকে একবার সেমিফাইনাল হারিয়েছি, একবার ফাইনালে হারিয়েছে। এই টুর্নামেন্টটা আজকে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা, অবভিয়াসলি সাধারণত আন্ডার-19 এবং এশিয়া কাপ, এই টুর্নামেন্টটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা বা হাইপ আমরা দেখিনি, এবং সেটা আসলে অপ্রয়োজনীয় অনেক সময়। কারণ এই ক্রিকেটারদের জন্য এটা একেবারেই ধরুন আমার মনে হয় যে খুব বড় কোনো মঞ্চ আসলে না। আমরা যদি বিশ্বকাপ জিতি, হ্যাঁ, দ্যাটস আ বিগ থিং, যেটা আমরা বাংলাদেশের মধ্যে জিতেছে। আন্ডার-19 এশিয়া কাপ দেখেন, 8টা টিম খেলছে, কিন্তু ঘুরে ফিরে টিম আসলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া। বাকি 4টা টিমের সঙ্গে এত বেশি পার্থক্য। মালয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচে পাকিস্তান করলো 350, মালয়েশিয়া 50ও করতে পারেনি। দুবাইয়ের সঙ্গে ইন্ডিয়া করছে হচ্ছে, মানে ইউএইর সঙ্গে ইন্ডিয়া করছে 450 অলমোস্ট। সো এটা এখন সেমিফাইনালে এসে বেসিক্যালি 4টা টিমে আছে, এবং এখানে আসলে বাংলাদেশ অবভিয়াসলি ফেভারিট পাকিস্তানের সঙ্গে। তারা এখনও, যেটা আপনি বলেন, অপরাজিত। পাকিস্তান একটা ম্যাচ হেরেছে ভারতের কাছে। সো আমার তো মনে হয় বাংলাদেশের জন্য একটা ভালো অপরচুনিটি অবভিয়াসলি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটার ভালো টাচে আছেন, মতিউল রিফাত বেগ এবং জাওয়াদ আবরার, তারা 50 করছে, এখন পর্যন্ত সেঞ্চুরি দেখা পায়নি। আর অন্যদিকে যদি আমরা দেখি, ভারত তারা আজকে আরেকটা সেমিফাইনালে মাঠে নামবে শ্রীলঙ্কার এগেনস্টে। সো অন্যান্য দলের যে ব্যাটার রয়েছে তাদের সাপেক্ষে, যেমন সূর্যবংশী, বৈভব সূর্যবংশী, তিনি ভালো খেলছেন, সেঞ্চুরি করছেন। আরেকটা আছে তাদের কুন্ডু, সম্ভবত, যে ডাবল 100 করেছে, অসাধারণ। মানে ওই জায়গাটা একটা পার্থক্য আছে। দেখেন, এটা কিন্তু আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং। লেটস সে আমি যদি একটু আইপিএল এর এক্সাম্পলটা দিই, আমাদের 7জন ক্রিকেটার গিয়েছে, এর মধ্যে ব্যাটসম্যান কয়জন আপনি বলেন? একজনও না। T20 টুর্নামেন্টে আমরা সব আমাদের সেখানে যাচ্ছে, অলরাউন্ডার হয়তো আপনি বলতে পারেন। সেম হচ্ছে আমাদের ম্যাচগুলো আমরা এখন যেগুলো জিতছি বাংলাদেশ ন্যাশনাল টিমে, বারবারই আমরা বলি যে আমরা বোলিংয়ের কারণে ম্যাচ জিতছি, আমাদের ব্যাটিংয়ের দুর্দশা কাটছে না, কখনো টপ অর্ডারে, কখনো মিডল অর্ডারে, কখনো লেট মিডল অর্ডারে। সো ব্যাটিং হিসেবে ধরুন এখন যেটা, ধরুন এই যে দেখেন, ইন্ডিয়া এই সময় থেকে ওরা 400+ রান করার চিন্তা করতে পারে ওয়ান ডেতে, এবং সেটা তারা করছে। ফলে এই ক্রিকেটাররা যখন তাদের নেক্সট লেভেলে এসে খেলবে, ঘরোয়া দলে, রাজ্য দলে, এবং ইভেনচুয়ালি তারা হয়তো কার্তিক শর্মাদের মতো বা প্রশান্তবীরদের মতো আইপিএলে দল পাবে, তখন তারা নিজেদেরকে আসলে ওই জায়গাটা এমনভাবে তারা প্রস্তুত হবে, যখন ন্যাশনাল টিমে গেলে তখন একেবারেই তারা আসলে এই পারফরমেন্সের জন্য রেডি, এবং এত বেশি কম্পিটিটিভ ক্রিকেট ওরা খেলে ওই জায়গাটায় যায়। বাংলাদেশের জন্য আপনি এখনও বলতে পারেন যে আকবর আলীর এখনও অভিষেক হয়নি আমাদের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, কারণ তার খেলার জায়গাগুলো আসলে কোথায়? হ্যাঁ, এনসিএল হয়তো খেলছেন বছরে একটা, আরেকটা তিনি খেলছেন হয়তো লিমিটেড ওভার, বাট স্টিল দ্যাটস নট এনাফ ক্রিকেট আসলে। কিন্তু এই ক্রিকেটাররা এত এনাফ ক্রিকেট খেলেন, এবং তারা নিজেদের ওইভাবে মেন্টালিটিটা ওইভাবেই হয়ে যায় ছোটোবেলা থেকে, যে তারা এখন থেকে 400+। আমরা কিন্তু এখনও 300 আমাদের কাছে পার স্কোর, আমরা ধরে নিই ওকে দিস ইজ আ গুড টোটাল। কিন্তু দেখেন খেলাটা কই চলে যাচ্ছে আস্তে আস্তে। ওয়ানডে সামনে T20 ওয়ার্ল্ড কাপে ধরুন প্রত্যেকটা দল হয়তো 300 করার টার্গেট করে নামতে পারে, 200 এখন তো খুবই এভারেজ স্কোর হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে কিন্তু এখন 160-170, বিকজ আমাদের ব্যাটিংয়ের ওই পাওয়ারটা আসলে নাই। এটা হচ্ছে বাস্তবতা, এবং সেটাই একদম এই জুনিয়র জায়গাটা থেকেই। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আগামী মাসে বলতে গেলে জানুয়ারিতে হবে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দল কতটা প্রস্তুত? আমরা দেখতে পেলাম যে 2020 ওয়ার্ল্ড কাপ জয়ের পরে 2টো আসর চলে গেল, খুব একটা ভালো রেজাল্ট হয়নি বাংলাদেশের, বাট সেই এক্সপেকটেশন মিট আপ করার ক্ষেত্রে এই দল কতটা রেডি হয়ে আছে? আমার তো মনে হয় এটা একটা ভালো মঞ্চ অবভিয়াসলি পারত। এশিয়া কাপে বাংলাদেশ যদি ধরুন, এখানে আমি এটা আসলে এশিয়া কাপ জেতা হারা এটাতে আমি খুব বেশি বোধার হব না, কারণ এই ধরনের টুর্নামেন্টে আপনার আসলে অনেক কিছু ফাইন টিউনিং দেখে নেওয়ার ব্যাপার থাকে, এবং বাংলাদেশের কাছে ইন্ডিয়া যে ম্যাচে হেরেছিল বিশ্বকাপ ফাইনালে, সেই টিমের কাছে ওই মেসেজটাই ছিল যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এটা বরং আরও স্টার্ট। এবং ওই ক্রিকেটাররা এখন দেখেন, জয়সওয়াল, অন্যরা এখন কোথায় কোন জায়গাটায় চলে গেছেন এবং রাজত্ব করছেন। ফলে এই টুর্নামেন্টটাকে আসলে ওইভাবেই নেওয়া উচিত যে ওকে, আমরা ক্রিকেটাররা আমরা যে জায়গাটা যেটা আমরা চাই সেটা তারা দিতে পারছেন কিনা। লেটস সে জাওয়াদ আবরার, তিনি কি 100+ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারছেন, যেটা তিনি পুরো টুর্নামেন্টে করেছেন, সেটাকে তিনি সেমিফাইনাল এবং ফাইনালে করতে পারবেন। এবং আমাদের অন্যান্য ব্যাটাররা তাদের সেই জায়গাটা নিতে পারবেন, 300+ টোটাল কি আমরা করতে পারছি রেগুলার বেসিস আগামী 2টো ম্যাচে। সো এই জিনিসগুলোর কোশ্চেন খোঁজাটা আমাদের জন্য জরুরি, মাইন্ড সেট আপ এইগুলো হচ্ছে জরুরি। ট্রফি পেলে ভালো, না পেলে আমার মনে হয় যে সেটা বরং আরও আপনার ওয়ার্ল্ড কাপের জন্য
ভালো বেটার প্রস্তুতি নিতে সাহায্য করবে বাংলাদেশকে। পাকিস্তানের ব্যাটারও তো ভালো ফর্মে আছে, তারাও দেখতে পাচ্ছি রানের মধ্যে আছে, সেঞ্চুরি দেখা পাচ্ছে, বাট আমরা সেই জায়গাটা যেতে পারছি না। ঠিক বিপরীতে যদি আমরা দেখি যে বাংলাদেশের বোলিং লাইন আপে ইকবাল হোসেন ইমন তিনি ভালো বল করে যাচ্ছেন, শাহরিয়ার আহমেদ তিনিও দারুণ বল করছেন। কথা হচ্ছে বাংলাদেশের এই বোলিং ইউনিটটা, আপকামিং যে বোলিং ইউনিটটা আছে, তারা আজকে এই পাকিস্তানি ব্যাটারদের কতটা চ্যালেঞ্জ জানাতে পারে, সে ক্যাপাবিলিটি আছে কিনা? মানে আমরা যদি দেখি যে আমাদের, আপনি যাদের নাম ইকবাল হোসেন ইমন, ইজ আ মিডিয়াম পেস বোলার, বলের গতি আসলে খুব বেশি না। আরেকজন হচ্ছে শাহরিয়ার, হচ্ছে স্পিনার। সো দুবাইয়ের এই স্লো উইকেটে আমার মনে হয় যে আমাদের এই বোলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং, শক্তিশালী হবে। আপনি দেখেন আমরা কিন্তু লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে 225 রান করেও আমরা জিতেছি, আগের দুটো ম্যাচে আমরা চেস করে আবার জিতেছি। সো বাংলাদেশের আসলে দুই সাইডটা দেখা হয়েছে। বোলিং ওয়াইজ অবভিয়াসলি বাংলাদেশ মোর অফ এ স্ট্রং সাইড, এবং ইকবাল হোসেন ইমন কিন্তু লাস্ট এশিয়া কাপেরও চ্যাম্পিয়ন দলে ছিলেন। ওই দলের অন্তত 4 থেকে 5 জন ক্রিকেটার আছে। এইটাও না আমি আবার মানতে পারি না যে কেন আন্ডার 19 একটা ক্রিকেটার একই টুর্নামেন্টে পরপর 2 বার খেলবে। হ্যাঁ, একই ওয়ার্ল্ড কাপও খেলছে 2 বার, ওয়ার্ল্ড কাপে হয়তো অনেকে খেলছে, রাইট। সো এটা হয়তো বা স্পেশালি দেখেন আপনি ক্যাপ্টেন আজিজুল হাকিম, হোয়াই, কেন আরেকজন নতুন একজনকে রেডি করা হবে না, যে হয়তো আরেকটু জুনিয়র, যে হয়তো আগামী বছর পুরো দলটাকে আরো বেটার লিড দেবে। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, 1-2 জন ক্রিকেটার থাকতে পারে, কিন্তু ধরেন এটা আমাদের রেগুলার হচ্ছে, ওয়ার্ল্ড কাপে হচ্ছে, এশিয়া কাপে হচ্ছে, এবং একসাথে 4-5 জন করে ক্রিকেটার টানা আন্ডার 19 খেলছেন পরপর 2 বার 3 বার। সো আমাদের বয়স নিয়ে তো অনেক রকম আলোচনা হয়। সো এই আলোচনাগুলো থেকে আসলে আমাদের এখন বের হয়ে আসতে হবে। আমাদের এখন একটু অনেস্টলি ক্রিকেটারদের আসলে বয়সভিত্তিক ক্রিকেটে খেলাতে হবে। সামনে তো ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে, মানে জানুয়ারিতে তো ওয়ার্ল্ড কাপ রয়েছে, তার আগে কয়েকটা বিপিএল ম্যাচ খেলি তাদের জন্য সুবিধা হতো না? বিপিএল এ তো ধরুন আন্ডার 19 খুব বেশি ক্রিকেটার আসলে সুযোগ পাচ্ছেন না সেখানে, যারা ফরম্যাট আলাদা। হ্যাঁ, বাট স্টিল, হ্যাঁ, অবভিয়াসলি ওখানে ধরুন তারা যে সমস্ত অনেকেই আসলে আসবে, ফরেনার এবং লোকাল ক্রিকেটার, যাদের সঙ্গে হয়তো সচরাচর দেখা হয় না, সেটা কোচিং স্টাফ থেকে হতে পারে, ড্রেসিং রুমের সতীর্থ থেকে হতে পারে, সিনিয়র ক্রিকেটার হতে পারে, বা ন্যাশনাল কোনো কোচ হতে পারে। তাদের সঙ্গে ওই সময়টা কাটানো অবভিয়াসলি তাদেরকে হেল্প করবে, সেটা ফরম্যাট আসলে ডাজন্ট ম্যাটার। কিন্তু এই ক্রিকেটারদের জন্য আসলে যেটা আমরা যখন বিশ্বকাপ জিতেছিল যে দলটা, তাদেরকে যেভাবে আলাদা করে রেখে যেভাবে প্রস্তুত করা হয়েছিল বিশ্বকাপের জন্য, এবং তারা ঠিকঠাক কাজটা করে বিশ্বকাপটা জিততে পেরেছিলেন, আমার মনে হয় এই দলটারও এশিয়া কাপের পর আসলে বিপিএলে ফোকাস হওয়া উচিত হবে না এই দলটার প্র্যাকটিক্যালি, বরং তাদেরকে ওই দিক থেকে সরিয়ে রেখে ফোকাসটা রাখতে হবে 50 ওভার্স ক্রিকেটে। বরং সেখানে যদি আরও বেশি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে, বা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ যদি এই ফাঁকে হতে পারে, সেটা বরং বেশি হেল্প করবে। অবশ্যই। ফয়সাল তুমি আসলে মুস্তাফিজুর রহমান কলকাতায় খেলবেন প্রথমবারের মতো, সেটা একটা সুসংবাদ হয়ে এসেছিল, কারণ তিনি হিউজ পরিমাণ পারিশ্রমিকে সেই দল পেয়েছিলেন। কথা হচ্ছে যে 26শে মার্চ আইপিএল মাঠে গড়াবে। বাংলাদেশ ভারতের যে সম্পর্কে এই মুহূর্তে, মুস্তাফিজ কি গ্র্যান্ড ওয়েলকাম পাবেন কিনা কলকাতায়? টাফ কোশ্চেন, খুবই টাফ, কারণ সোশ্যাল মিডিয়া অবশ্য বিচার করলে মনে হবে যে এই কোশ্চেনটা অনেক বেশি টাফ, কিন্তু আমি জানি না প্র্যাকটিক্যালি আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়া খুব বেশি ইফেক্ট ফেলবে সেখানে। অবভিয়াসলি মুস্তাফিজুর রহমান যে ক্যালিবারের ক্রিকেটার, তাকে আসলে যে কোনো দলই পেতে চাইবে। ডেথ ওভারে মুস্তাফিজ এখন আমার মনে হয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ও কাটাচ্ছেন। টি20তে তার 4 ওভার ইজ ভেরি ভাইটাল, এবং সেটা আইপিএলে ধরুন এটা তার 6 নম্বর টিম। সো অবভিয়াসলি তিনি যখনই গিয়েছেন ইন্ডিয়াতে ওয়ার্ম ওয়েলকামই পেয়েছেন। এখন আপনি যদি এই দু দেশের ভূ রাজনৈতিক কথা বলে, বাট স্টিল আমার মনে হয় না সেটা খুব বেশি ইফেক্ট ফেলবে আইপিএলে, বরং কলকাতা দে মাস্ট বি হ্যাপি। তারা চাইছে যেন এই পুরো 8টা দিনও যেন মুস্তাফিজকে তাদের সাথেই রাখা হয়, 8 দিনের জন্য যেন এনওসিটা পুরোপুরি দিয়ে দেয় বিসিবি। কিন্তু আমি বলবো যে বিসিবির এটা আসলে খুবই অ্যাকসেপ্টেবল এবং একেবারে সহজ স্বীকার হতে, কারণ ওয়ানডেতে আমরা 10 নম্বরে আছি, আমাদের 8-এ থাকতে হবে, সময় সীমা খুব বেশি নেই, এবং সেখানে প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সিরিজ গুরুত্বপূর্ণ। এবং 26শে মার্চ আইপিএল শুরু, আইপিএলটা শেষ হচ্ছে 31শে মে, মানে প্রায় 2 মাস, ইনফ্যাক্ট 2 মাসের বেশি। সেখানে 8 দিন আপনি ছাড়তেই পারেন। ইনফ্যাক্ট মুস্তাফিজ নিশ্চয়ই সবগুলো ম্যাচে কি মুস্তাফিজ খেলবেন, উই ডোন্ট নো, বরং সেই জায়গাটায় মুস্তাফিজ ওই রেডি হবেন তিনি। নিউজিল্যান্ড সিরিজের আগে আইপিএলে কলকাতার টিমের সঙ্গে, কোচদের সঙ্গে তার কোনো যদি দুর্বলতা নিয়ে কাজ করা থাকে সেটা নিয়ে কাজ করবেন, সেটাকে তিনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে। ঘরের মাঠে আমরা নিউজিল্যান্ডকে অবশ্যই হারাতে চাই, এবং সেটার জন্য মুস্তাফিজ খুবই খুবই দরকারি। এখন দেখেন, আপনার গতবার আইপিএলের যে কথাটা বললো যে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কারণে একটা ঝুঁকি নিয়েছিল বিসিবি, ইউএইর কাছে ম্যাচ হেরে গেছে। এখন আমাদের যদি এই অবস্থা হয় যে এক মুস্তাফিজের জন্য আমরা ইউএইর কাছে ম্যাচ হেরে গিয়েছি, আইপিএল কিন্তু কলকাতা সেটা না। মুস্তাফিজকে ছাড়াও তাদের, মানে মুস্তাফিজকে তাদের প্রত্যেক ম্যাচে যে লাগবেই ম্যান্ডেটরি, নট দ্যাট,
সেখানে পাথি রানা আছেন, সেখানে তাদের হার্ষিত আছেন, লোকাল পেসাররা আছেন। ফলে এই হচ্ছে আমাদের, বরং এইটা নিয়ে চিন্তা করেছে কেন একজন মোস্তাফিজ না থাকলে আমরা ইউএর কাছে হেরে যাবো, এবং বিসিবিও সেটা যদি ভাবে তাহলে সেটা ভয়ঙ্কর চিন্তার বিষয় আমাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি বিসিবি নাজমুল আবেদিন ফাহিম তিনি বলছিলেন যে আমাদের ক্রিকেটারদেরকে অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেট যাতে ক্লাব ক্রিকেট খেলানো যায় সেই চেষ্টা তারা করছেন, ইংল্যান্ডে খেলানোর চেষ্টা করছেন বা সাউথ আফ্রিকা টিমগুলোতে, কিন্তু ভারতের ক্ষেত্রে সেই বিষয়টা তারা অতটা গুরুত্ব দিচ্ছে না আইপিএলকে। তো এটাও কি আসলে রাজনৈতিক মোটিভেটেড কোনো সিদ্ধান্ত হতে পারে কিনা বিসিবির? না, ওনারা আসলে, আমি প্রেস কনফারেন্সে যেটা শুনেছি বক্তব্যটা ছিল একদম কোট আনকোট এরকমই, যে যেই ধরনের টুর্নামেন্ট বা যে কোনো ক্রিকেট যেটা খেললে ওই ক্রিকেটারের উন্নতির জন্য কাজে লাগবে এবং তিনি সেটা ডেলিভার করতে পারবেন ফর দ্য ন্যাশনাল টিম, সেটার জন্য তারা আসলে তাকে পাঠাতে চায়। এবং বিসিবি এটা এখন এসে ভাবছে যে ইংল্যান্ডে পাঠাতে হবে, অস্ট্রেলিয়ায় পাঠাতে হবে, এটা আরও আগে থেকে ভাবা দরকার ছিল আমাদের। ধরুন আমি এই যে খুব রিসেন্টলি দেখছিলাম ইন্ডিয়ার সঙ্গে যখন সিরিজ চলছিল ইংল্যান্ডের, বা সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ চলছে, তখন একই সাথে ধরুন তাদের আন্ডার-19 টিম খেলছে, এ টিম খেলছে, মানে একদম সাইমালটেনিয়াসলি চলতে থাকে, মেয়েদের খেলা হচ্ছে। বাংলাদেশে এটা আপনি কখনো দেখবেন না। সো এই জায়গাটাতে বরং আমি আরও মনে করি যে অবভিয়াসলি এই সুযোগটা তো অবশ্যই দেওয়া উচিত। সামনে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে, আরেকটা ক্ল্যাশও হতে পারে, পিএসএল কিন্তু আছে, এবং আমি নিশ্চিত যে অনেক ক্রিকেটারই আমাদের একাধিক ক্রিকেটার পিএসএলে যাবেন। হয়তো আইপিএল এর লিস্টে যারা আছেন সেখান থেকে তাসকিনকে নিয়ে আগ্রহ হতে পারে, রিশাদকে নিয়ে আগ্রহ তৈরি হতে পারে। 8 জানুয়ারি হচ্ছে পিএসএল এর অকশন, এবং সেখানে যখন পিএসএল এর ক্ষেত্রে কিন্তু আবার এনওসি নিয়ে বিসিবিকে এই ধরনের প্রেস কনফারেন্স করাচ্ছে, আমার একটা পরিষ্কার বার্তা থাকা উচিত যে ইফ ইউ আর, মানে যদি তুমি অ্যাকসেপ্টেড হও, কোনো দল যদি নাই, সেটার জন্য আসলে আমার মনে হয় এখন যে টাইম পারতো, আপনি আসলে কাউকে আটকে ধরে রাখতে পারবেন না, না হলে সবাই সুনীল নারিনের মতো হয়ে যাবে যে আমি ভাই ন্যাশনাল টিম খেলবোই না, আমি সারা বছর ঘুরে ঘুরে টি-20 খেলে বেড়াবো। সো আমার মনে হয় যে সামনে পিএসএল এর ক্ষেত্রেও বিসিবিকে এখন থেকে ভাবা উচিত তারা আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবং ক্রিকেটারও নিশ্চয়ই সেলফিশ না, তারা অবশ্যই জাতীয় দলকে প্রাধান্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোকে বেছে নেবেন। এইটা তো ধরুন এখন ওয়ার্কলোড যে ম্যানেজমেন্টের কথা বলা হয়, তাতে কিন্তু অবভিয়াসলি মোস্তাফিজ হয়তো বা টেস্ট খেলতে চান না বা টেস্ট খেলার জন্য ফিট না। আপনি যদি তাকে টেস্ট খেলাতে চান কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে, সেটা মোস্তাফিজের জন্য ভালোভাবে তিনি নাও নিতে পারেন সেটা। সো এই বিষয়গুলো বিসিবিকে ঠিক করতে পারছে, আমি কোন ক্রিকেটারকে ছাড়বো এই টুর্নামেন্টের জন্য এবং কাকে ছাড়বো না, কাকে আমার লাগবে। প্রপার ক্লিয়ার কমিউনিকেশন থাকা উচিত, যেটা বাংলাদেশ ক্রিকেটে কখনোই থাকে না। অবশ্যই। অনেক ধন্যবাদ ফয়সাল তুমি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।